নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। এই সকাল কিন্তু একেবারেই আনন্দের নয়। সকাল অত্যন্ত বেদনার, ভয়াবহ এবং মর্মান্তিক। জীবন্ত দগ্ধ হয়ে বাড়িতে থাকা মজুদ বাজিতে বিস্ফোরণের ঘটনা, 4 জন শিশু সহ মোট 7 জনের মৃত্যু। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, সম্ভবত একই পরিবারের এরা সকলেই এবং তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ির মধ্যে বাজি মজুদ ছিল অন্তত 10 বছর ধরে, নাকি তারা এই কাজই করতেন। স্থানীয় বিধায়ক তিনি বলছেন এদের লাইসেন্স ছিল। সরাসরি একবার আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, সন্দীপ সরকার এবং গৌতম মণ্ডল। সন্দীপ একেবারে ঘটনাস্থলে রয়েছেন এবং মাঝখানে পুকুর, যার উল্টো দিকেই রয়েছে এদের এই কারখানা, যেখান থেকে গৌতম মণ্ডল থাকবেন। আমি সন্দীপের কাছে প্রথমেই চলে যাব। সন্দীপ, ঠিক কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো? রাত 8:30 9টা নাগাদ এই ভয়াবহ ঘটনা। ফের একটা ভয়াবহ বাজি মজুদ থাকার কারণে বিস্ফোরণের শিকার হলেন এতগুলো মানুষজন। কি ঘটেছে সন্দীপ, বিস্তারিত জানবো। দেখো, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির 4টে ঘরের মধ্যে ছিলেন 2 মহিলা, অর্থাৎ চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই, তাদের 2 স্ত্রী এবং তাদের সন্তানরা। এই যে পাকা বাড়ি দেখতে পাচ্ছ, এর 4টে ঘরে তারা ছিলেন। সেখানেই তারা ঝলসে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এবং এই ঘরের লাগোয়া আরেকটি ঘর রয়েছে, যেটা পাকা ঘর নয়, সেখানে ওপরে অ্যাসবেস্টাসের ছাউনি রয়েছে, টালির ছাউনি দেওয়া ঘর ছিল। সেখানে এই চন্দ্রকান্ত বণিকের বাবা, মা এবং এক দিদিমা থাকতেন। তারা সেখানে কেউ আহত হন, বাকি 2 জনের মৃত্যু হয়। এবার বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সেই বিস্ফোরণের ধাক্কায় ঘরের দেওয়াল তো ভেঙে বেরিয়ে এসেইছে, তার পাশাপাশি যে আসবাবপত্র রয়েছে, তুমি একবার অনুমান করার চেষ্টা করো যে ঘরের আলমারি, সেটা দেয়াল ভেদ করে ছিটকে চলে এলো পাশের মাঠে। ঘরের যে আলনা, সেটা দেয়াল ভেঙে ছিটকে চলে এলো মাঠে। দেওয়াল সেটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রয়েছে। আরেকটা সেটা ছাদের থেকে আলাদা হয়ে গিয়েছে এবং কার্যত বলা যেতে পারে যে বাড়ির ছাদটা সেটা 2টি দেওয়ালের ওপরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মাঠের মধ্যে, মাঠের যেখানেই তাকানো যাবে, একটু ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করলেই আমরা দেখতে পাচ্ছি যে নানান বাজির অংশ, যেগুলো বিস্ফোরণের পরে ছিটকে এসে পড়েছে, সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইরকমই বাজির বিভিন্ন অবশিষ্ট অংশ সেটা রয়েছে। অ্যাসবেস্টাসের ছাদের টুকরো তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি যদি এই বাড়ির থেকে আরেকটু দূরে যাই, আরেকটু দূরে গেলে এই বিষয়টা বোঝাতে পারবো। তুমি দেখো, আমি বাড়ির থেকে, যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার থেকে ক্রমশ ভেতর দিকে যাচ্ছি, ক্রমশ দূরের দিকে যাচ্ছি। সেখানেও মানে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির থেকে বহু দূরে পর্যন্ত অ্যাসবেস্টাসের টুকরো, সেই সমস্ত কিছু ছিটকে চলে আসে। এমনকি ঘর গৃহস্থলীর যে জিনিসপত্র, সেই ঘর গৃহস্থলীর জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যেমন অন্ততপক্ষে বাড়ি থেকে আমি 50 মিটার দূরে চলে এসেছি, বাড়ির অ্যাসবেস্টাসের যে টুকরো সেটা এখানে পড়ে রয়েছে। আমি যদি আরও দূরের দিকে যাই, সেখানেও কিন্তু একই রকমভাবে এখানে আমরা দেখেছি যে বাড়ির থেকে ছিটকে আসা যে অংশ সেটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অন্ততপক্ষে 100 মিটারের বেশি দূরে আমরা চলে এসেছি। সেখানেও কিন্তু বাড়ির যে অ্যাসবেস্টাসের ছাদ, যে লোহার আংটার সাহায্যে আটকানো হয়ে থাকে, সেটা দূরে ছিটকে পড়ে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতর থেকে ছিটকে আসা বোতল এর ভাঙা টুকরো এখানে পড়ে রয়েছে। এইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘর গৃহস্থলীর নানান সামগ্রী। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির থেকে বহু দূরে এখনও সেই পড়ার বইয়ের আধপোড়া পাতার টুকরো সেটা পড়ে রয়েছে মাটিতে। 4টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই 4টি শিশু একেবারে জীবন্ত দগ্ধ হয়ে তাদেরকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, চিকিৎসকেরা শুধু মৃত ঘোষণা করেছেন, চিকিৎসার কোনো সুযোগ পাননি। 7 জনের মৃত্যু হয়েছে একেবারে ঘটনাস্থলেই। এবং বাড়ির আরেক আহত বাসিন্দা, আরেক আহত সদস্য, তাকে যখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে রাতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে SSKM এ রেফার করা হয়েছে। সুস্মিতা বণিক তার নাম, বয়স 30 বছর বয়স। তিনি চন্দ্রকান্ত বণিক, অর্থাৎ যিনি কারখানার মালিক, তার ভাইয়ের স্ত্রী। এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে, আমি সেই জায়গাটা আরও একবার দেখিয়ে দিতে চাইব। একেবারে বাড়ির পিছনের দিকের অংশে আমরা রয়েছি।
পিছনের দিকের যে অংশ রয়েছে এই অংশটাতেই কিন্তু সব থেকে বেশি ক্ষতির প্রভাবটা তুমি বুঝতে পারবে, কেননা এই ঘরেই বাজি মজুদ ছিল বলে মনে করা হচ্ছে। বাজি বিস্ফোরণের ফলে এই দিক থেকে দেওয়াল ভেঙে যায়, আগুন জ্বলতে শুরু করে দাউ দাউ করে, এবং সেই আগুন পাশের অন্যান্য ঘরগুলিতে ছড়ায়। এমনকি চিলেকোঠার যে ছাউনি রয়েছে ওপরে, সেই চিলেকোঠার ছাউনিও কিন্তু একেবারে আগুনের লেলিহান শিখার গ্রাসে এবং বিস্ফোরণের তীব্রতায় ছিটকে এসে পড়ে এই দিকে। এই যে অ্যাসবেস্টাসের ভাঙা টুকরোগুলো দেখালাম, সেই অ্যাসবেস্টাসের ভাঙা টুকরোগুলো সেগুলি ওই চিলেকোঠার ছাদে ছাউনিতে ছিল, যেগুলি এত দূর পর্যন্ত ছিটকে এসেছে বিস্ফোরণের তীব্রতাতে। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই ঘটনা কোথাও আমাদের মনে করিয়ে দিচ্ছে 2023-এর অগস্ট মাসে দত্তপুকুরে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, একেবারে ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে দেহাংশ উদ্ধার হয়েছিল, আর কোথাও সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ 1.5 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতির বদল হয়নি। স্থানীয় মানুষজন তারা কি বলছেন, একেবারে অভিযোগের আঙুল তুলছেন পুলিশ প্রশাসনের দিকে, দেখুন। আপনারা জানতেন না যে এরকম হচ্ছে এখানে হয়? আপনারা জানতেন না যে এরকম হচ্ছে এখানে হয়? আমরা জানতুম এখানে এটা হচ্ছে, কারণ এখানে প্রতিবাদ করা হচ্ছে। এখানে প্রতিবেশী আছে, এখানটা থেকে ধরো 1 কিলোমিটার আমাদের বাড়ি। এখানে আমরা প্রতিবাদ করা সত্ত্বেও এখানে প্রতিবেশীও প্রতিবাদ করেছে, বলেছে আমরা লাইসেন্সভুক্ত আছি। কিন্তু লাইসেন্সভুক্ত যদি বা থাকো, এখানে এটা যদি বাজির কারখানা হতো, তাহলে এখানে এতগুলো ক্ষয় এখানে কালি করা থাকতো না। এতগুলো কোটি কোটি টাকার মাল এখানে যে ষড়যন্ত্র হতো পুলিশের নাকের ডোগায়, তাহলে এগুলো জানতো। কিন্তু আজকের প্রশাসন যে সতর্কতা দেখাচ্ছে, এখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, ওখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, যে আজকের দেখাচ্ছে যে আমরা মোটামুটি খুব কাজ করছি দেখুন। কিন্তু যদি এটা আগামী দিনে করতো, তাহলে এই ঘটনা, এই দুর্ঘটনা ঘটতো না। আমরা তার জন্য কি মানে এর পিছনে কি পুলিশও দায়ী বলছে? পুলিশ এখানে দায়ী, তো এখানে পুলিশ দায়ী, কারণ পুলিশের নাকের ডোগায় এখানে হচ্ছে, পুলিশ এখানে দায়ী। কারণ এখানে প্রশাসন আছে, পঞ্চায়েত আছে, প্রশাসন আছে, যেরকম ঠায় পঞ্চায়েতও ঠায় আছে, এমএলএর বাড়িও এখানে ঠায় আছে। এখানে খুব দূরত্ব নয়, একদম পুলিশের প্রশাসনের সমস্ত সকলের নাকের ডোগায় এখানে হচ্ছে। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা তিনি কি দাবি করছেন দেখুন। একেবারে লাইসেন্স কিন্তু এদের ছিল এবং তারপরেই কিন্তু এই কাজ চলতো দীর্ঘদিন ধরে, 1 দশক ধরে। এমএলএও জানতেন, দেখুন। 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। ফ্যামিলি হচ্ছে 11 জন, 11 জনের মধ্যে 7 জন মারা গেছে। 11 জনের পরিবার, 7 জনের মৃত্যু হয়েছে। দেখুন, স্থানীয় বিধায়ক তিনি কিন্তু সবটাই জানতেন, বাড়ির ভেতরে জিনিসপত্র স্টক করা থাকতো সেটা তারও জানা। সরাসরি আপনাদের কারখানায় নিয়ে যায় আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, কারখানাটা কি একবার দেখা যায় ঠিক কিভাবে এখানে কাজকর্ম চলতো? একদম কুসুমিতা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে বণিক পরিবারের যে বাজি তৈরির কারখানা। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে বাজি তৈরির এখন এই যে পেটি এই যে দেখাই যাচ্ছে, এর মধ্যে তৈরি বাজি আছে বলে মনে করা হচ্ছে, যেগুলো কিছুদিনের মধ্যে সেগুলো সাপ্লাই হওয়ার কথা ছিল, অথবা বারুদ থাকতে পারে। এই যে বাজি তৈরি করতে যা যা লাগে বোঝাই যাচ্ছে এখানে সেই সমস্ত চালুনি এবং এই যে বাজির বিভিন্ন রকম যে কাগজের খোল এবং কাগজ এই যে সেল যেগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আটা দেখতে পাচ্ছি, বাঁশের চটি দেখতে পাচ্ছি, এবং আমরা এই যে বাড়িটা এবং তার এখানে আরও দেখাতে বলবো যে এখানে কিভাবে সেলগুলো সাজিয়ে রাখা হয়েছে, থরে থরে সেল সাজিয়ে রাখা হয়েছে। এখানে পেটি রাখা আছে, পেটিতেও মনে করা হচ্ছে বাজি এবং বাজির মশলা আছে। এবং এই যে একটা ঘর, এটা খুব বড় জোর 10 ফুট বাই 12 ফুট একটা পাকা বাড়ি, ছাদ ফেলা পাকা বাড়ি, কিন্তু বারান্দাটা অরক্ষিত। এখানেই এভাবে কাজকর্ম হতো। কিন্তু এইখানেও যে কাজ করা, এইখানে যে বাজি তৈরি করার ক্ষেত্রে যে বিধিনিষেধ থাকে সেটা কি মানা হতো? কিন্তু কারণ এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গৌতম, একটা জিনিস সংক্ষেপে একটু জানতে চাইবো, আশেপাশে কি মানুষজনের বসতি রয়েছে? সেই বসতি এলাকাতেই কি এই কারখানা? দেখো, বসতি বলতে এই যে বণিক পরিবারের যে বাড়ি, সেইটাই তো বেশ কিছুটা দূরে, এমন তো বেশি দূরে নয়। এখান থেকে খুব বড় জোর 100 থেকে 150
মিটার দূরত্বে বণিক পরিবারের বাড়ি এবং আশেপাশে বাড়ি রয়েছে যে খুব বেশি দূরে সেটা বলা যাবে না, কিন্তু এটা বলা যেতেই পারে যে এই যে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই যে বাজি তৈরি, এই যে বণিক পরিবার মূলত চন্দ্রকান্ত বণিক এই প্রথম বাজির কাজটা কোনো একটা জায়গা থেকে শিখে আসে, তারপর এইখানে গ্রামে বাজি তৈরি শুরু করে। প্রথমে এত রমরমা ছিল না এই যে চন্দ্রকান্ত বণিকের বাজি, প্রথমে সামান্য ফায়ার ক্র্যাকার্স তৈরি করতো, রংমশাল, তুবড়ি, যেগুলো পুজো বা স্থানীয় মানুষরা তারা ব্যবহার করতো, কিন্তু পরবর্তীকালে এর বাজির এই যে এলাকা, এই যে দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনার আমরা জানি মহেশতলা, নঙ্গি, ওদিকে বারুইপুরের হারাল, এখানে মূলত আতশবাজির কারখানা রয়েছে, বাজি তৈরি হয়, বাজি হাব হয়েছে এখানে। কিন্তু দক্ষিণ 24 পরগনা এই যে সুন্দরবনের যে এই যে অংশ পাথর প্রতিমাতে, এখানে কার্যত কিন্তু বাজির কারখানা সেই অর্থে নেই, বাজির কারিগরও খুব কম আছে, কিন্তু এই অঞ্চলে সমস্ত পুজো অনুষ্ঠান সেখানে কিন্তু আতশবাজি সহ শব্দবাজির একটা ব্যাপক চাহিদা রয়েছে। যত দিন গিয়েছে ততই কিন্তু প্রতিপত্তি বেড়েছে এবং একেবারে লার্জ স্কেলে ব্যবসা করতে শুরু করেছিলেন এই চন্দ্রকান্ত বণিক, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ গৌতম কথা বলার জন্য। সন্দীপ, তোমাকেও ধন্যবাদ। পাথর প্রতিমার ধোলাহাটে বিস্ফোরণের ঘটনা, একই পরিবারের 8 জনের মৃত্যু। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যে মহিলা, তারও মৃত্যু হয়েছে যেমনটা জানা গিয়েছে। একেবারে 4 জন শিশু সহ মোট 8 জনের মৃত্যুর ঘটনা। 11 জনের পরিবার, যার মধ্যে 8 জন একেবারে জীবন্ত দগ্ধ হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এগরায় যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, যেখানে একেবারে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল 11ই মে 2023, সেই ঘটনার 11 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং গ্রিন বাজি ক্লাস্টার নিয়ে কি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো একবার। বেআইনি বাজি কারখানায় 10 জন মারা গিয়েছেন, 11 জন মারা গিয়েছেন। সবাইকেই আমার সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আমরা করেছি। ইললিগাল বাজি কারখানায় ফায়ার ক্র্যাকার্স করে অনেক গরিব মানুষ চাকরি করে, তাদের চাকরি যাতে নষ্ট না হয় আমি দেখব, তাদের জীবন নষ্ট যেন না হয়, তাই আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, যেটা হচ্ছে যেখানে এটা একদম উড়িষ্যার বর্ডার আইসোলেটেড এরিয়ায় করেছে, যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। ফায়ার ক্র্যাকার করা বারণ এবং এটা ইললিগাল, কিন্তু অনেকে পয়সার লোভে বেশি লোভ করতে চায়, ফলে নিজেও মারা গেল, এতগুলো লোককে নিয়ে গেল। সুতরাং এটা ফায়ার ক্র্যাকার না করে গ্রিন ক্র্যাকার করলেও গ্রিন ক্র্যাকার আমাদের অনেক কাজে লাগে হয়। এটা নিয়ে অনেকে অনেক রাজনীতি জলঘোলা করেছে, আমি কোনো রাজনীতি করতে এখানে আসিনি। আমি পরিষ্কার বলি, আমি মানবিক সাহায্যের হাত বাড়াতে এসেছি। 2023 সালের মে মাসে এগরার ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। তারপরে একের পর এক ওই একই বছরে অগস্ট মাসে দত্তপুকুরে বিস্ফোরণ, 9 জনের মৃত্যু, নভেম্বরে উলুবেড়িয়ায় বিস্ফোরণ, 3 জনের মৃত্যু, ডিসেম্বরে চম্পাহাটিতে বিস্ফোরণে 1 জনের মৃত্যু এবং 2024 সালে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে 3 জনের মৃত্যু এবং অতি সম্প্রতি ফেব্রুয়ারিতে কল্যাণীর রথতলায় সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে আলোচনা শুরু করব। সলিল বাবু, এই বক্তব্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা কথা বলেছিলেন, গোয়েন্দা ব্যর্থতা। একেবারে প্রকাশ্যে একটা পাড়ার মধ্যে বাড়ি, একেবারে কয়েক হাত দূরে কারখানা, যেখানে এত বাজি এখনো বিস্ফোরক মজুত রয়েছে। আমাদের প্রতিনিধি যেমনটা ছবি দেখালেন, কি ভয়াবহ চেহারা আপনি দেখুন, এটা গোয়েন্দা ব্যর্থতা নয়? গোয়েন্দা ব্যর্থতার কি আছে? তো লোকাল পুলিশ তো দেখবে, লোকাল পুলিশের মধ্যে রয়েছে ডিআইবি রয়েছে, গোয়েন্দা তো কিছু আছেই। তুমি দেখো ধারাবাহিকভাবে 21, 22, 23 একটার পর একটা ঘটনা ঘটে গেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যু হয়েছে, নৃশংসভাবে মৃত্যু হয়েছে। মানে যে ঘটনা ঘটেছে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। 6 মাসের শিশু, 75-76 বছরের বৃদ্ধ প্রৌঢ়, তাদেরও মৃত্যু হয়েছে। এখন আবার তো ডেথ টোল বেড়েছে এবং আমি প্রার্থনা করি যাতে না বাড়ে, কিন্তু বাড়ার আশঙ্কা আমি সবসময় করছি, এটা হতেই পারে। আমার কথা হচ্ছে যে ঘর আলো করে আর চোখ ঝলসানো মিটিং করে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে, যেখানে চেয়ার্ড বাই সিএম মমতা ব্যানার্জি এবং আর্টসওয়াইল চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদীকে তাকে কমিটির হেড করে দেওয়া হলো এবং আগস্ট মাসে, এবং তারপরেই বলছে যে
যে ইলিগাল ফায়ারওয়ার্কস আর বিং কনভার্টেড টু লিগাল গ্রিন ক্র্যাকার হাব। কোথায় গেল? আজকে 23 চলে গেল, 24 চলে গেল, 25-এরও একটা টান চলে গেল, মানে ইয়ার এন্ডিং চলে গেল। তার মানে তুমি দেখো সব কিন্তু গালভরা আর গিমিক। এবং সেই মিটিংয়ে কারা ছিল জানো? পঞ্চায়েতের মন্ত্রী থেকে শুরু করে আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী থেকে ফায়ারের মন্ত্রী। ইট ওয়াজ এ ডিসিশন বাই দ্য ক্যাবিনেট, যেখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন লিডার, ক্যাবিনেটের লিডার হচ্ছেন মুখ্যমন্ত্রী, ওইখানে সিদ্ধান্ত হয়েছিল। বাট এভরিথিং ফয়েল্ড, কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি। তুমি এখানে শুনলে, এক সেকেন্ড, তুমি এখানে শুনলে যে ফায়ার লাইসেন্স দেওয়া হচ্ছে, বিধায়ক বললো, তাহলে তো রেভিনিউ পাচ্ছে। ফায়ার লাইসেন্স যদি দিয়ে থাকে রেভিনিউ পাচ্ছে, এগুলোকে এন্ডোর্স করা হচ্ছে টু আর্ন মানি, সরকারের রোজগার হচ্ছে। ফায়ার ক্র্যাকার্সের যে লাইসেন্সগুলো, মানে আমরা দেখেছি এক্সপ্লোসিভ অ্যাক্ট 1884-এর সেই আইন অনুযায়ী দেওয়া হয় এবং ডিএম দেয়। এবং এই যে বাজি কারখানা, যেটা আপনি গ্রিন ক্র্যাকার বা যাই বলছেন না কেন, টু সাম এক্সটেন্ট কারখানা, এটা লাইসেন্স প্রাপ্ত বাজি কারখানা প্রচুর আছে। আমি বলছি এটাকে আটকাবেন কি করে? আমি বলছি যে এইটা নিয়ে আপনি বলতেই পারেন পুলিশের সত্যি সত্যি দেখভাল করার একটা ছিল, গোয়েন্দাদের সত্যি সত্যি কোথায় কি মজুরিতে দেখভাল করার একটা কারণ ছিল। কিন্তু আমি বলছি যে আমি বলছি যে এই ধরনের গ্রিন যদি হয়েও থাকে, তাতে যে বিস্ফোরণ হবে না এটা কেউ বলতে পারবে না। ফলে যারা এগুলো রাখছে, আমি বলছি সেই বাজি ক্লাস্টারের জন্য কি কি নিয়মাবলী আছে সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে। আমি বলছি যে সব নিয়মাবলী বুঝলাম, কিন্তু যারা এই বাজি কারখানার সঙ্গে যুক্ত, যারা তৈরি করে, মজুত করে, তারা যদি সাবধানতা অবলম্বন না করে, ফলে কোনো কিছু এটা বন্ধ করা যাবে না। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা যেমন বলেন যে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে। পুলিশ প্রশাসন দেখুন না, তারা লাইসেন্স দিতেই পারে, ডিএম লাইসেন্স দিতেই পারে, পুলিশ বন্ধ করে থাকতেই পারে। একদমই বলছি না, আমি বলছি লাইসেন্স পাওয়া যায়, লাইসেন্স পাওয়ার পরে দেখভাল করার উচিত, ব্যর্থতা পুলিশের আছে সেটাও আমি বলছি। কিন্তু দিনের শেষে আমি বলছি যারাই তৈরি করে বা মজুত করে, তারা যদি ঠিকমতো সাবধানতা অবলম্বন না করে, তাতে ঘটনা ঘটবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু সেটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে অতিরিক্ত টাকার লোভে অনেক সময় তারা এই কাজ করে থাকে। তাহলে তাদেরকে যে বোঝাতে পারছেন না, সেটাও কিন্তু প্রশাসনেরই ব্যর্থতা। চয়ন ভট্টাচার্য, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন বাজি ক্লাস্টারের কথা বলেছিলেন, এবং এই গ্রিন বাজির যারা নিয়ামক সংস্থা, সেই ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, তার লাইসেন্স আছে এই রাজ্যে মাত্র 19টি সংস্থার কাছে। সেক্ষেত্রে এদের কাছে বৈধ লাইসেন্স আছে, এটা কতটা বিশ্বাস্য? আমার কি যন্ত্রণার অভিজ্ঞতা জানেন, যে এই ঘটনাগুলোর পরে পরে যে অনুষ্ঠানগুলোতে হয়, টকশোগুলোতে, সেগুলো আমাকে আসতে হয়। আমি সেই বিভূতিনগরের দিনও ছিলাম, 2022 সালে যখন এই ঘটনাগুলো ঘটছে তখনও সেদিনও আমাকে আসতে হয়েছিল। বিষয়টা কি জানেন তো, যে আমি বলে ক্লান্ত যে অফিসিয়াল লাইসেন্স যেগুলোর প্রসেস, সেখানে এতটাই গলদ রয়েছে, এতটাই গলদ আছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে 15 মিটারের দূরত্ব বৈধ, 15 মিটারের দূরত্ব বাজি কারখানার মধ্যে থাকতে হবে, বসতির সঙ্গে 15 মিটারের দূরত্ব। 15 মিটারের দূরত্ব আপনি খুব পরিষ্কার কথা বলুন তো, এইখানে যে যা হয়েছে আপনি তো নিজেই দেখতে পেলেন। এখানে জনবসতি এলাকায় বাজি কারখানা প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করছিলেন, এটা বাজি না আরো অনেক কিছু ছিল, সেটা আমি আশঙ্কা তুলে দিচ্ছি। আমার যিনি সহকর্মী রয়েছেন ওখানে কাজ করছেন সাংবাদিক হিসেবে, তার যা রিপোর্ট, তাতে পুরো নির্বিষ বাজি ওটা ছিল না, এটা একদম খুব পরিষ্কার কথা। এই এতগুলো পরিবারের সদস্য, একটা পরিবারের সদস্য এভাবে নিরপরাধ মানুষ যারা, তারা চলে গেলেন। এই বিষয়গুলো নিয়ে প্রশাসনিক যে ব্যর্থতা, সেটা এড়ানো চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছিলেন যে কালকেই যেন এই তথ্য, এগুলো সব ঠিক হয়ে যাবে, না হয়নি। 2022 থেকে 2025 মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা, এবং তারপরেও 2025 সালে দাঁড়িয়ে আমাদের আজকে 8 জনকে হারাতে হলো। কুসুমিতা, আমার 3টে খুব স্পেসিফিক বক্তব্য আছে। তার আগে আমি একটা কথা না বললেই নয়, যে মানুষের মধ্যে আগুন না ধরিয়ে 14 বছর, প্রায় 15 বছর যাদের রাজত্ব চলছে, তারা একটু সিস্টেম্যাটিক্যালি এই জিনিসগুলো একটু দেখার দরকার। চয়নদা বলেছে অফকোর্স যে ফায়ার লাইসেন্স ছিল, ওখানকার বিধায়কও বলেছে, কিন্তু এখানে আমরা সবাই জানি ফায়ার লাইসেন্স কীভাবে নেয় এবং সে ফায়ার লাইসেন্স কীভাবে বজায় রাখে। এখানে তোমার রিপোর্টার বললেন, এক্ষুনি এবিপি আনন্দের রিপোর্টার খুব সুন্দর বললেন, যে প্রথমে এত রমরমা ছিল না, তারপরে হঠাৎ এই সময় 2 বছর না 3 বছর ধরে বিশাল ফুলে ফেঁপে উঠেছে। তো এখানে খুব পরিষ্কার কথা, কার আনন্দ, মানে কার আশীর্বাদে
ইনফ্রাস্ট্রাকচারাল তুমি যদি দেখো, এখানে ওখানকার অনেক লোকজন বলছে, একটা বলেছে অফকোর্স যে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ আসেনি। পুলিশ আসবে কেন? কারণ নিশ্চয়ই এখানে কোনো বিশাল বড় আন্ডারস্ট্যান্ডিং আছে। আরেকটা জিনিস খুব খুব ভেরি পার্টিনেন্ট, যে ফায়ার ইঞ্জিনিয়ার কোনো ফায়ার ব্রিগেড কাছাকাছি নেই, ইফ আই এম নট মিস্টেকেন। এখানে একদম রুল আছে। দূর থেকে গতকাল ফায়ার ব্রিগেড এসেছে। আমি সদ্রপাতি একটু বিরত করি, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি বিরতিতে যাব। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরে আসব। যে সবুজ বাজি ক্লাস্টারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেখানে নির্দিষ্ট করে কিছু জিনিস বলা হয়েছিল, যেমন শ্রমিকরা তারা এখানে এসেই কাজ করবেন, এই ক্লাস্টারে দিনের বেলা কাজ হবে, 45 মিটারের দূরত্ব থাকতে হবে, স্থানীয় যারা বসবাসের বাড়ি রয়েছে, এবং যাতে নজরদারি চালানো যায় তার জন্য নির্দিষ্ট গোডাউনও থাকবে। আদৌ মানা হয়েছে? ফিরবো, সঙ্গে থাকবে।